অনেকে বলে যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি এই জিনিসটা বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে আমি ফেইলিউর হব কেন? আমার শুরুটা ফেল দিয়ে হবে কেন? আমার শুরুটা সাকসেস দিয়ে হতে পারে না? আসসালামু আলাইকুম। ইজি স্ট্র্যাটেজির আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের গত ভিডিওতে আমরা পাইকারি আড়ত এর মাধ্যমে সাপ্লাই জোন এবং খুচরা বাজারের মাধ্যমে ডিমান্ড জোন সম্পর্কে জেনেছি। যারা ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস যে ভিডিও ছিল সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার স্বার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অথবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনের পুরো ভিডিওটি আপনারা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। আশা করছি আপনারা পুরো প্রিভিয়াস ভিডিওটি ভালো করে দেখে আসবেন, কারণ এই যে প্রেজেন্ট ভিডিও, এই ভিডিওটা আগের ভিডিওটার সাথে রিলেটেড। অর্থাৎ আগেরটা যদি ভালো করে বুঝেন, এই প্রেজেন্ট যে ভিডিও, এই ভিডিওটা আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। ওকে, আশা করি আপনারা সবগুলো ভিডিও ভালো করে দেখে আসবেন এবং বর্তমান যে ভিডিওটি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ আজকের টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ট্রেডিংয়ের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। অর্থাৎ ট্রেডিং চার্টে, ট্রেডিং ব্রোকারে আমরা কিভাবে সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্স লেভেল ড্র করে ইজিলি আমরা ট্রেড বের করতে পারবো, এবং সাপোর্ট লেভেল কীভাবে ড্র করব, রেসিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করবো, এই জিনিসটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখব। বড় বড় ট্রেডাররা কিন্তু শুধুমাত্র কোনো ধরনের ইন্ডিকেটর ইউজ না করেও কিন্তু তারা শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে কিন্তু তারা ট্রেড নিতে পারে, ট্রেড নিতে জানে, কারণ তারা কিন্তু এক্সপার্ট। তো যারা ফ্রেশার আছেন, যারা ট্রেডিংয়ে নতুন, তারা অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখে মার্কেটে অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আমি মনে করি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারেন ভালো করে, চোখের ইশারায়, মার্কেটের ইশারায়, মার্কেট মুভমেন্ট দেখে, মার্কেটের রিভার্সাল মুভমেন্ট দেখে, রিভার্সাল প্লেস দেখে, তাহলে কিন্তু আমি মনে করি আপনারা ফিউচারের জন্য ওয়েলকাম। আপনারা ফিউচারে ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আগানো যাক। সাধারণ ভাষায় আমরা সাপোর্ট মানে কি বুঝি? সাপোর্ট মানে আমরা বুঝি ভিত্তি, আর রেসিস্ট্যান্স মানে আমরা কি বুঝি? রেসিস্ট্যান্স বলতে আমরা বুঝি প্রতিরোধককে, অর্থাৎ কোনো কিছুর থেকে প্রতিরোধ করাকে আমরা রেসিস্ট্যান্স হিসেবে বুঝি। এখন একটা এক্সাম্পল দেখি। ধরেন একটা বিল্ডিং, হ্যাঁ, ধরেন একটা বিল্ডিংয়ের সাপোর্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মাটির অংশ অথবা ফ্লোরকে। মাটির অংশ অথবা কি ফ্লোরকে আমরা এই বিল্ডিংয়ের সাপোর্ট হিসেবে জানি। এখন রেসিস্ট্যান্স কোনটা? রেসিস্ট্যান্স হচ্ছে আপনার এই যে জিনিসটা আপনাকে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান ওভারঅল থেকে আপনাকে প্রতিরোধ করবে এবং ছায়া দিবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। অর্থাৎ এই বিল্ডিং রেসিস্ট্যান্স যদি আমরা হিসাব করি, তাহলে অবশ্যই বিল্ডিংয়ের সাপটিকে আমরা রেসিস্ট্যান্স হিসেবে ধরতে পারবো। এই সাপটি তো আমাদেরকে সব কিছু থেকে রক্ষা করতেছে, প্রতিরোধ করতেছে, তাই না? ওই হিসেবে বিল্ডিংয়ের সাপোর্ট হবে নিচেরটা, বিল্ডিংয়ের রেসিস্ট্যান্স হবে উপরেরটা। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হতে পারবেন আপনারা। ধরেন আপনি তিনতলা একটা বিল্ডিং, আমরা এক্সাম্পলে তিনতলা একটা বিল্ডিংয়ের ছবি নিলাম। ধরেন আপনি তিনতলা একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? নিচে দাঁড়িয়ে আছেন, তখন আপনার জন্য সাপোর্ট হবে কোনটা? আপনার জন্য সাপোর্ট হবে এই যে মাটির যে অংশটা, নিচের যে অংশটা, সেটা হবে আপনার জন্য সাপোর্ট। আর রেসিস্ট্যান্স কোনটা হবে? রেসিস্ট্যান্স হবে অবশ্যই দ্বিতীয় তলার যে ফ্লোরটি আছে সেটি হবে আপনার জন্য রেসিস্ট্যান্স, ঠিক আছে? এখন মনে করেন আপনি সিঁড়ি ব্যবহার করে দ্বিতীয় তলায় উঠলেন। এদিকে মনে করেন আপনি সিঁড়ি ব্যবহার করে আপনি দ্বিতীয় তলায় উঠে গেলেন। অর্থাৎ তখন আপনার সাপোর্ট কোনটা হবে? তখন আপনার সাপোর্ট হবে তৃতীয় তলার ফ্লোরটি। তখন আপনার সাপোর্ট কোনটা হবে? এই যে দ্বিতীয় তলায় আগে যেটা রেসিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে গেল। আর আমার রেসিস্ট্যান্স কোথায় হবে তাইলে? আমার রেসিস্ট্যান্স হবে অবশ্যই উপরের তলা ছাদটি, যেটা আমাদেরকে প্রতিরোধ করবে। অর্থাৎ আমাদের আমি যখন এখন দ্বিতীয় তলায় অবস্থান করব, তখন আমার সাপোর্ট হবে দ্বিতীয় তলার ফ্লোরটি, রেসিস্ট্যান্স হবে উপরের যে ছাদ আছে, ওই ছাদটি হবে আমাদের জন্য রেসিস্ট্যান্স। অর্থাৎ সাপোর্ট এক এক সময় রেসিস্ট্যান্সের কাজ করে এবং রেসিস্ট্যান্স এক এক সময় সাপোর্টের কাজ করে। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসটাই শিখতে পারলাম। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, সাপোর্ট অনেক সময় রেসিস্ট্যান্সের কাজ করবে, রেসিস্ট্যান্স অনেক সময় সাপোর্টের কাজ করবে। সেটা মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের অবস্থান কোন জায়গায়, ওই অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে।
সামনের দিকে আগাই। আমরা যখন মার্কেটে যাব এক্সাম্পল দেখাবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আগের ভিডিওতে আপনার সাপ্লাই জোন রেজিস্ট্যান্সের কাজ করে, আমার ডিমান্ড জোন সাপ্লাইয়ের কাজ করে, তাই না? আগের ভিডিওর মাধ্যমে আমরা এই জিনিসটা দেখছিলাম। ধরেন আড়ত থেকে পণ্য এনে দোকানদার খুচরা বাজারে বিক্রি করে। এই আমরা প্রিভিয়াস যে ভিডিও ছিল ওটাতে দেখাইছিলাম আমরা সাধারণ বাজারে যে বিক্রেতাগুলো তারা মাল কিভাবে বিক্রি করে। তারা অবশ্যই আড়ত থেকে মালামাল কিনে এনে বাজারে বিক্রি করে, তাই না? আগের ভিডিওটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন বাজার এবং আড়তের মধ্যে পার্থক্য, অর্থাৎ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যেভাবে আমরা বুঝাইছিলাম সেই জিনিসটা। ধরেন আড়ত থেকে পণ্য এনে দোকানদার খুচরা বাজারে বিক্রি করে, তাই না? কিন্তু সব পণ্য বিক্রি হলো না। মনে করেন এই দোকানদারের সব পণ্য বিক্রি হয় নাই। এই দোকানদার মালামাল আনছে কিন্তু আড়ত থেকে, তাই না? তাহলে আড়তের জন্য এই দোকানদার হবে বায়ার, কিন্তু আড়তদার হবে সেলার। বায়ার এবং সেলার। এখন মনে করেন বাজারে সব সবজি বা সব মালামাল বিক্রি হয়নি, তাইলে কি হবে? তখন তখন সে অবিক্রিত পণ্যগুলো ছোট ছোট সবজি ভ্যান কিংবা আরও ছোট ছোট ব্যবসায়ীকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে, তাই না? ওনারা তো তখন বসে থাকবে না মালগুলো নিয়ে, তারা চেষ্টা করবে ছোট ভ্যানওয়ালা এবং অথবা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তাদেরকে মালামালগুলো সাপ্লাই দেওয়ার জন্য, তাই না? এই যে মনে করেন আমাদের গ্রামে গঞ্জে বা শহরে যারা থাকি তাদের কিন্তু বাসার সামনে কিন্তু এই ভ্যানগুলো চলে আসে। এই ভ্যানগুলো মালামাল নেয় কোত্থেকে? অবশ্য বাজার থেকে তারা কিনে নিয়ে আসে। তারা তো আর আড়ত থেকে আনে না, তারা বাজার থেকে কিনে নিয়ে আসে এবং তারা এগুলো আমাদের কাছে বিক্রি করে। এখন মনে করেন সবজি বিক্রেতা যেহেতু মালামাল সবগুলো শেষ হয় নাই, সেজন্য তিনি ট্রাই করবেন এই মালামালগুলো ছোট ছোট ভ্যান কিংবা ছোট ছোট দোকানগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ তখন এই এই উপরের যে বাজার, এই বাজার হয়ে যাবে তখন সাপ্লাই জোন। আর এই ছোট ছোট ভ্যান ছোট ছোট দোকানগুলো যেহেতু বাজার থেকে মালামাল সংগ্রহ করে আমাদের ডিমান্ড পূরণ করার চেষ্টা করবে, অর্থাৎ আমি আর আপনি তো বাসার নিচে নামার সাথে সাথে কিন্তু বাজারে না গিয়ে ভ্যানগুলো থেকে যখন আমাদের দ্রব্যমূল্য পেয়ে যাব, আমাদের নিত্য সামগ্রী যা যা দরকার তা যখন পেয়ে যাব, তখন তো অবভিয়াসলি আমি বাজারে যাব না। তখন আমরা ইনাদের থেকে নিয়ে, আমরা এই ভ্যানওয়ালাদের থেকে নিয়ে, ছোট দোকানগুলো থেকে নিয়ে আমাদের ডিমান্ড পূরণ করব, ঠিক আছে? তখন হয়ে যাবে বাজার, হয়ে যাবে তখন সাপ্লাই জোন। আর এই ভ্যান এই ছোট ছোট বাজারগুলো হয়ে যাবে ডিমান্ড জোন, অর্থাৎ ক্ষেত্র বিশেষে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনও পরিবর্তিত হয়, ঠিক আছে? সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে পরিবর্তন একটু আগে দেখাইছি তাদের মতো কিন্তু ক্ষেত্র বিশেষে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনও পরিবর্তিত হয়। আশা করি এই জিনিসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে, ঠিক আছে? আর এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা সরাসরি কথা বলতে ইচ্ছে হয়, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা আমাদের অ্যাডমিনের সাপোর্ট পেয়ে যাবেন। সাপোর্ট টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, সাপোর্ট টেলিগ্রাম আইডি পেয়ে যাবেন। সেখানে আপনারা সরাসরি মেসেজ দিতে পারবেন। তাহলে আপনাদের অজানা বিষয়গুলো আমাদের অ্যাডমিন আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিবে। আরেকটা জিনিস আগের ভিডিওতে আমরা বলছিলাম, এই বাজারওয়ালা সাপ্লাই দিছে কেন? তার মালামাল যেহেতু থেকে গেছে সেজন্য সাপ্লাই দিছে। যদি তার মালামাল সব বিক্রি হয়ে যেত তাহলে তো তিনি সাপ্লাই করতো না, তাই না? তিনি করতো কি? তার মালামাল তো সব শেষ, তিনি আবারও আড়তে চলে যেত মালামাল সংগ্রহ করার জন্য। অর্থাৎ আর যদি সাপ্লাই জোন এখন হয়, বাজার হবে ডিমান্ড জোন। এখন বাজার যদি সাপ্লাই জোন এখন হয়, তাহলে ছোট ছোট ব্যাংকগুলো হবে ডিমান্ড জোন। অর্থাৎ সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন, আবারও বলছি, সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন সাপোর্ট রেসিস্ট্যান্সের মতো ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বায়ার এবং সেলারের উপস্থিতিও বুঝতে হবে, কারণ বায়ার বেশি হলে তাদের মালামাল শেষ হয়ে যাবে, তাই না? তখনই তো উনি, যদি মালামাল সব শেষ হয়ে যায়, বায়ার বেশি হয়, তখন তো উনি আড়তের উদ্দেশ্যে রানা দিবে। এই জিনিসটা যদি বুঝতে হয় আপনাকে অবশ্যই কোন সময় বায়ার উপস্থিত, কোন সময় সেলার উপস্থিত, এই জিনিসটা যদি আপনাকে মার্কেটে বুঝতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মার্কেট ভলিউম, মার্কেট মুভমেন্ট এই জিনিসগুলো বুঝতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই আগের আমাদের যে মার্কেট ভলিউম সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেই জিনিসটা আপনারা দেখে আসবেন ভালো করে। তাইলে মার্কেট ভলিউম, বায়ার সেলার উপস্থিতি আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। ওকে? সেজন্য ফার্স্ট টু লাস্ট আমাদের যে সিরিজগুলো চলতেছে ওই সিরিজগুলো ফার্স্ট টু লাস্ট দেখার ট্রাই করবেন। এখন একটা মার্কেটে এক্সাম্পল দেখি আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের।
এই যে এটা একটা মার্কেট, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই জিনিসটা নিয়ে এসেছি এখানে। উপরে দেখেন একটা লাইন থেকে একটা লাইন থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে, ঠিক আছে? এই যে একটা জোন, এই জোনটা হচ্ছে সাপ্লাই জোন, আর একটা লাইন যে এ আমরা ড্র করছি, এই লাইন থেকে যখন মার্কেট রিভার্স করবে তখন এটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল বা রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে? আর নিচের দিক থেকে মার্কেটের নিচের দিকে থাকে সাপোর্ট, একটু আগে বুঝেছিলাম কিন্তু মার্কেটের নিচের দিকে যেহেতু সাপোর্ট থাকে, ওই লাইন থেকে যখন মার্কেট উপরের দিকে রিভার্স করবে তখন বুঝে নেবেন এটা একটা সাপোর্ট লাইন। সাপোর্ট লাইন ড্র কীভাবে করবেন সেটা একটু পরে দেখা দিচ্ছি। সাপোর্ট লাইন এবং রেসিস্ট্যান্স লাইন, এটা একটা মার্কেট দেখেন, একটু আগে তিনতলা বিল্ডিংয়ের যে এক্সাম্পল দিয়েছিলাম সেই জিনিসটা এটা দেখলে বুঝে যাবেন। অর্থাৎ এখন মার্কেট এখানে অবস্থান করতেছে, সেজন্য মার্কেটের সাপোর্ট এটা আমরা আগে ড্র করছিলাম। কিন্তু যখনই সাপোর্ট এই উপরের দিকে যাচ্ছিল রেসিস্ট্যান্স লেভেলের দিকে, রেসিস্ট্যান্স লেভেলটা যখন এই সাপোর্ট লেভেল দিয়ে আপনার ব্রেক করে ফেলছে বায়ারদের প্রেসারে, তখন মার্কেটের সাপোর্ট হয়ে যাবে এটা, তখন মার্কেটের রেসিস্ট্যান্স হয়ে যাবে উপরেরটা। অর্থাৎ মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স মার্কেটের অবস্থান অনুযায়ী বিভিন্ন সময় পরিবর্তিত হয়, ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। তবে অবশ্যই সেটা হবে আপনার মার্কেট কোন জায়গায় অবস্থান করতেছে সেটার উপর। মার্কেটের নিচে অবস্থান করলে মার্কেটের রেজিস্ট্যান্স হবে এটা, মার্কেট যদি এখানে অবস্থান করে মার্কেটের রেজিস্ট্যান্স হবে এটা, ঠিক আছে? যখন মার্কেট এখান থেকে রিভার্স করবে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে, যখন সেলারদের প্রেসারে রিভার্স করবে তখন আমাদের টার্গেট থাকবে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। যখন এই সাপোর্ট লেভেল ব্রেক করবে তখন আমাদের মার্কেটের টার্গেট হয়ে যাবে এই নিচের সাপোর্ট লেভেলটা। অর্থাৎ অনেকগুলো সাপোর্ট লেভেল এবং অনেকগুলো রেজিস্ট্যান্স লেভেল আপনাদের ড্র করে রাখতে হবে মার্কেটে, মার্কেট বুঝে মার্কেট অ্যানালাইসিস করে, তখন দেখবেন আর কোনো সমস্যা হবে না। আপনারা যারা বাইনারি ট্রেডার কিন্তু ফরেক্স ট্রেডার সবার ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা সেম, বাইনারি বলেন ফরেক্স বলেন সেম প্রসেসে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সেমভাবে কাজ করবে এই জিনিসটা। এখন চলেন আমরা একটু মার্কেটে যাই, সরাসরি মার্কেটে গেলে আমরা কীভাবে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এখন একটু যদি মার্কেটে যাই, এই মনে করেন এটা একটা মার্কেট, ঠিক আছে? আমরা মার্কেটে চলে আসলাম, তো এখানে এখানে তো মনে করেন মার্কেট একবার উঠছে একবার নামছে, উপরে গেছে নিচে নামে গেছে, তাহলে আমরা সাপোর্ট লেভেল কেমনে বুঝবো, রেজিস্ট্যান্স লেভেল কেমনে বুঝবো? একটা জিনিস দেখেন, আগেরগুলো বাদ দেন, মার্কেট যেহেতু এখানে, তাহলে আমরা এখানে একটা লাইন ড্র করার ট্রাই করি। অবশ্যই একটা হরিজন্টাল লাইন নেবেন। কি লাইন নেবেন? হরিজন্টাল লাইন, ঠিক আছে? তাহলে এই যে মার্কেট এই জায়গা থেকে একটা রিভার্স করছে না, এই জায়গা থেকে রিভার্স করে তো মার্কেট উপরের দিকে চলে গেছে, তাই না? তাহলে এখানে একটা লাইন ড্র করে নেবেন। তাহলে এটা হয়ে গেল কি আমার সাপোর্ট লাইন, সাপোর্ট লেভেল ড্র করা শেষ। এখন রেসিস্ট্যান্স লেভেলটা আমি কিভাবে ড্র করব? সেমভাবে আপনি আরেকটা লাইন নেবেন, এখান থেকে মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করছে ওটা বের করবেন, ওই জায়গায় একটা লাইন ড্র করে দিবেন। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেটটা আরও উপরে, তাহলে আমার কি করা দরকার? আমার আরও একটা লেভেল নিতে হবে না? মনে করেন মার্কেট এখান থেকে রিভার্স করে একদম হুড় করে ডাউনে নেমে গেছে, অর্থাৎ উপরে আপনার সাপ্লাই জোন ছিল, সেজন্য মার্কেট নেমে গেছে সেলারদের প্রেসারে, সেজন্য এটা একটা কি আমরা রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু মার্কেটটা এখন এখানে, আমি উপরটা এখানে ড্র করে রাখলাম। যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে, একটু ড্রয়িং করে দেখাই আপনাদেরকে। এই যে এই জিনিসটা দেখেন, এই জায়গায় একটু খেয়াল করেন, মার্কেট যদি এই লেভেলটা যদি ব্রেক করে তখন মার্কেটের টার্গেট হয়ে যাবে এখানে, ঠিক আছে? কিন্তু মার্কেট একটা জিনিস দেখেন, এই জায়গায় খেয়াল করেন, এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স নিয়ে নিছে, কিন্তু এখানে কিন্তু আমরা একটু আগে কিন্তু লেভেল ড্র করে রাখছি রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এই লেভেলটা বায়াররা ভাঙতে পারে নাই, কারণ রেজিস্ট্যান্স লেভেলে তো অবশ্যই সেলার উপস্থিত থাকে, তাই না? এটা একটা সাপ্লাই জোনের কাজ করে। এটা যেহেতু একটা সাপ্লাই জোন, এখানে প্রচুর পরিমাণে সেলার উপস্থিত, সেজন্য এই লেভেলটা বায়ারদের ক্রস করতে একটু সময় লাগবে। আমরা ওয়েট করব কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। এই যে এখন ক্রস করে গেছে, এই যে ক্রস করলো কনফার্মেশন ক্যান্ডেল, আমি যখন পেয়ে যাব তখন আমার টার্গেট হয়ে যাবে, মার্কেটের টার্গেট হয়ে যাবে এখানে, ঠিক আছে? যদি ব্রেক না করে নিচের দিকে নেমে যেত তাহলে আমার মার্কেটের টার্গেট হয়ে যেত এখানে, আবার রিভার্স করে এখানে সাপোর্টে নেমে যাবে। কিন্তু মার্কেট যেহেতু এই লেভেলটা ব্রেক করে ফেলছে, তখন আমার মার্কেটের টার্গেট হয়ে গেল এই যে উপরেরটা, ঠিক আছে? ক্লিয়ার? এই যে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, তাহলে মার্কেটের টার্গেট পরিবর্তন হয়ে গেল, মার্কেট আরও উপরের দিকে যাবে। মার্কেটের টার্গেট এখন কোথায়? উপরের এই গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট উপর উঠবে, হয় এই 5 মিনিট পর, হয় 10 মিনিট পর, একটা সময়
নেওয়ার পরে কিন্তু মার্কেট এখানে উঠে যাবে, কারণ মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আরও অনেক উপরে, ঠিক আছে। তাইলে মার্কেট যেহেতু এখন এই জায়গায় অবস্থান করতেছে, এখন আমার সাপোর্ট লেভেল কোনটা? আমার সাপোর্ট লেভেল এখন এই যে আমরা একটা লাইন ড্র করছিলাম, এই লাইনটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। তাইলে আমাদের সাপোর্ট লেভেল ছিল এখানে নিচে, কিন্তু এখন সাপোর্ট লেভেল হয়ে গেল 2 তলার এই উপরে। এখন আমার রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে? অবশ্যই এটা, ঠিক আছে। তাহলে এই উদাহরণের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইন কীভাবে ড্র করতে হবে। আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। তাও যদি কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্টে। আর আপনারা অবশ্যই মার্কেটে প্র্যাকটিস করবেন। মার্কেটে যদি প্র্যাকটিস করেন এই লাইনগুলো ড্র করে, মার্কেট মুভমেন্ট দেখে মার্কেট কোন দিকে যাচ্ছে ওই জিনিসটা যদি আরও প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। এখন আমরা যদি এটা মেইন অ্যাকাউন্টে এখানেও সেম, আমরা এতক্ষণ ট্রেডিং ভিউতে দেখেছি এটা কোটেক্সের মার্কেট। এখানে কীভাবে ড্র করবেন? সেমভাবে আপনি হরিজন্টাল লাইন নেবেন এখান থেকে, একটু নিচে গেলে একদম নিচের দিকে আছে ড্রয়িংয়ের অপশনে হরিজন্টাল লাইন, ঠিক আছে। হরিজন্টাল লাইন নেবেন, হরিজন্টাল লাইন নিয়ে মার্কেট যেই জায়গা থেকে রিভার্স করছে ওই জায়গাটা ড্র করে নেবেন, ঠিক আছে। মার্কেট যেহেতু এখান থেকে রিভার্স করতেছে, তাহলে এখানে একটা সাপোর্ট লেভেল নিয়ে নেবেন। রেজিস্ট্যান্স লেভেল কোনটা নেবেন? তাহলে রেজিস্ট্যান্স লেভেল নেবেন মার্কেট যেখান থেকে রিভার্স করছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তারপর আপনার এখানে একটা আছে, এখানে টপ একটা আছে, ঠিক আছে। অনেকগুলো ড্র করতে হবে, এখানে একটা আছে। অর্থাৎ যেখান থেকে মার্কেট রিভার্স করে ওটাকে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ড্র করে নেবেন হরিজন্টাল লাইন সহকারে, ঠিক আছে। তখন যখন এই লাইন ব্রেক করবে তখন টার্গেট হয়ে যাবে এই লাইন, যখন এই লাইন ব্রেক করবে তখন টার্গেট হয়ে যাবে আরও উপরে। অর্থাৎ এটা যদি এখন সাপোর্ট লেভেল হয়, মার্কেট যেহেতু মাঝামাঝি, তখন এইটা হচ্ছে এখন সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল হবে এটা। যখন মার্কেটে এইটা ক্রস করে উপর দিকে উঠে যাবে তখন মার্কেটের সাপোর্ট লেভেল হয়ে যাবে নিচে, এটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে এই জিনিসটা। অর্থাৎ ক্ষেত্র বিশেষে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনের মতো পরিবর্তিত হয়। এই জিনিসটা আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। তাও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যারা আমাদের ট্রেডিং কোর্সে অংশ নিতে চান তারা অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অথবা আমাদের চ্যানেলে গিয়ে ওখানে সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে ভালো করে শিখেন, এরপরে ট্রেডিং আসেন। একটা কথা কি, ট্রেডিং জিনিসটা হচ্ছে একটা সাবজেক্টের মতো। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং বা প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিকে পড়ালেখা করছেন তারা কিন্তু বুঝবেন, একটা সেমিস্টারে কিন্তু 3 মাস বা 6 মাস এই ধরনের অন্তর অন্তর আমরা একটা সাবজেক্ট পড়তাম, ঠিক আছে। তো একটা সাবজেক্ট আমরা 6 মাস 4 মাস এরকম পড়তাম। তো ট্রেডিংটাও তো একটা সাবজেক্টের মতো, তাই না? তো একটা সাবজেক্টের মতো করে একটু পড়ালেখা করেন না। হুট করে আপনি করি কি, হুট করে কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকটা ইনফ্লুয়েন্সার বলল, টাকা দেখাইলো, এই দেখালো, গাড়ি দেখালো, বাড়ি দেখালো, এগুলো দেখে আমরা ইন্সপায়ার হয়ে যাই। আমরা হুট করে 1টা 2টি ভিডিও দেখে ট্রেডিংয়ে ডিপোজিট করে লস করে বসে থাকি। এই জিনিসটা থেকে একটু বের হন। আমরা এখন যে স্টেজে আছি এই স্টেজে আসলে লস করার প্রশ্নই আসে না। লস করব কেন? আমার কথা হচ্ছে এটা। অনেকে বলে যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি এই জিনিসটা বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে আমি ফেইলিউর হব কেন? আমার শুরুটা ফেল দিয়ে হবে কেন? আমার শুরুটা সাকসেস দিয়ে হতে পারে না? তো সেইজন্য আমি যখন ডিপোজিট করব আমার ডিপোজিটটা যাতে লস না হয় ওই প্ল্যানেই আমাকে আগাইতে হবে। ওই প্ল্যানেই আমাকে ট্রেডিংয়ে নামতে হবে। যদি আমরা ট্রেডিংকে ফিউচারের গোল হিসেবে নিতে চাই, ফিউচার আমি ট্রেডার হতে চাই, যদি আমাদের এই স্পিডটা থাকে তাহলে কিন্তু আমাদেরকে সেভাবে আগাইতে হবে। ১ম এ শিখতে হবে, এরপর মার্কেটে আসেন, এরপর আপনি লাইভে ডিপোজিট করেন। আদারওয়াইজ এর আগে করার দরকার নেই। তাহলে ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।